আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। সকালবেলা দেখেন গতকালকে রাতে আমি আর রাফির আব্বু দুইজন মিলে সেই যে মুরগির ঘরটা পুরোপুরি বানিয়েই তারপরে শেষ করছি। মুরগিগুলোও রাতে ওখানেই রেখে দিলাম নতুন ঘরে, কারণ ওটা পাখির খাঁচায় থাকতো অনেক কষ্ট হতো ওদের থাকতেই। তো যাই হোক, সেটা রাফি যেহেতু রাফি জেগেছিল, আনাস জেগেছিল না, ঘুমিয়ে পড়িল। তো তাই সকালবেলা বলছিলাম যে দেখো আব্বু আমাদের মুরগির নতুন ঘর, তাই ও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপরে যে দেখেন আমি চলে আসলাম বটি নিয়ে খড় কাটতে উঠানের মাঝখানে। আর এখন কিন্তু অনেক সকাল, একদম ভোর। দেখেন চারদিকে কুয়াশা, যদিও বা ক্যামেরায় অত একটা বোঝা যাচ্ছে না। আনাস আজকে একদম আমার সাথে সাথে উঠে পড়েছে। মাঝে মধ্যে ও দেরি করে ওঠে, মানে ঠিক পায় না আমি যে কখন লুকিয়ে উঠে পড়ি। আবার মাঝে মধ্যে ও টের পেয়ে যায়, সেদিন আমার সাথেই উঠে পড়ে। তো ওকে একটা খেলনা দিয়েছি হাতে ছোট, তো সেটা নিয়েও খেলছে আর আমার সাথে কথা বলছে, আর সাথে যে আমি কাজটা শেষ করে নিচ্ছি। আজকে রাইস কুকারের হাঁড়ির ভিতরে কিছু ভাত ছিল, তো ভাবলাম হাঁড়িতেই একবারে ভাতটা মাখিয়ে, মানে খড়টা মাখিয়ে তারপরে ছাগলের কাছে গামলা আছে ওখানে ঢেলে দিয়ে আসবো। আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের কাছে আমি প্রতিদিন একটা অনুরোধ করে থাকি, দয়া করে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। দেখেন আমি ছাগলের খড় মাখিয়ে দিয়ে তারপরে গেছিলাম দোকানে। তো দোকান থেকে এই যে সরিষার তেল নিয়ে আসলাম, অল্প পরিমাণে সয়াবিনের তেল নিয়ে আসলাম। তারপরে এখানে এই ছোট যে সবুজ বোতল দেখছেন, এই বোতলের তেল আমরা সবাই মিলে হাত পায়ে মাখি আর কি। এখন যেহেতু ঠান্ডার সময়, সবাই সরিষার তেল মাখলে অনেক উপকার হয়। গোসলের পরে বিশেষ করে হাত পা খসখসু করে না, আবার একদিকে মানে অনেকটা শরীরের জন্য ভালো। তো যাই হোক, আদা নিয়ে আসলাম একটু বেশি করে, আদার দাম এখন অনেক কম। তো দেখেন ভালো, মানে 20 টাকায় অনেকখানি আদা দিয়েছে। তারপরে যে দেখেন অল্প পরিমাণে চিনি নিয়ে আসলাম আর অল্প পরিমাণে হলুদ নিয়ে আসলাম। তারপরে এই যে দেখেন এখানে 1 টাকা দামে 10টা চকলেট নিয়ে আসি দুই ভাইয়ের জন্য। এই যে 1 টাকা দামের এই মিল্ক চকলেটগুলো খুবই ভালো লাগে, সেই ছোটোবেলায় আমরা খাইছি, এখনও আছে এই 1 টাকার চকলেটগুলো। তো ভাবলাম রাফি আর আনাসের জন্য 5টা 5টা 10টা নিয়ে যাই। তো তারপরে দেখেন অফ ক্যামেরায় আমি তুলসী পাতা নিয়ে আসি আর লবঙ্গ, আর সাথে এই যে আদা কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এগুলো এখন একটা পাতিলে বসিয়ে দিলাম। তো ওদিকে ওটা তো বসিয়ে দিলাম, দিয়ে এই যে আমি রান্নাঘরের মেঝেই বসে এখন আটার কাই করে নেব। আমাদের চাল নাই গতকালকে থেকে, তো গতকালকে যে ভাঙ্গাড়ি দিয়ে আমি 1 কেজি আটা নিয়ে রাখিলাম, তো সেই আটাটার এখন রুটি বানাবো। ভাগ্য ভালো যে ভাঙ্গাড়ি দিয়ে রুটি মানে আটাটা নিয়ে রাখিলাম। তো আটাটা একটু আমি তেল দিয়ে লবণ দিয়ে পানি দিয়ে ভালোভাবে মাখিয়ে বেশ 10-15 মিনিট মতো রেখে দিচ্ছি। আর এদিকে দেখেন এই যে এই কি বলবো, এটা রেমেডি বলতে পারেন, এটা অনেক উপকার করে আমাদের ঠান্ডা কাশির জন্য। প্রতি বছর শীতকালে তো খাই, আমার যারা পুরাতন আপুরা ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আছেন তারা তো দেখেন। তো সেটার ভিতরে এখন যেহেতু ঘরে মধু নাই, তো খাঁটি মধু পাওয়াও মুশকিল ভেজালের দুনিয়ায়। তো যার কারণে বাধ্য হয়ে সেই চিনিই দিলাম। যদি খেজুরের গুড় থাকতো তাহলে খেজুরের গুড় দিয়ে দিতাম, তো গুড় নাই এখনও, নতুন গুড় এখনও উঠিনি। তো এই যে এখন একটু 2 চামচ চা পাতা দিয়ে দিচ্ছি, কারণ শুধু শুধু যদি ওইটা দিই আনাস মুখেও নেবে না, কিন্তু চা অনেক পছন্দ করে আনাস, যার কারণে ওইটা চা পাতা দিয়ে দিলাম, যাতে করে চার কথা বলে এটা খাওয়াতে পারি ওকে। তারপরে এই যে দেখেন সেই 2 দিন আগে ডাল রান্না করিলাম চর্বি দিয়ে, তো সেই ডালটা ফ্রিজে ছিল, খাওয়ার পরে সেই ডালটা এখন গরম করে একটা বাটিতে ঢেলে নেব। এখন যেহেতু রুটি বা পরোটা যাই বলেন, পরোটা বানাবো, তো পরোটার সাথে ডালটা খুব ভালো লাগবে খেতে।
তো দেখেন আমার ডালটা গরম করে আমি এই যে একটা ছোট্ট আনাসের থালে ঢেলে নিয়েছি, আর সাথে এই যে আনাসের জন্য একটু গরম গরম সেই রেমেডিটা ঢাললাম। তো ও আবার এখন বলছে এই পিরিচে করে ডাল খাবে, আগে ডাল খেয়ে তারপরে চা খাবে। তো আমি কি আর করব, ছোট মানুষ যেহেতু, আসলে এত জ্বালাতন করে মাঝে মধ্যে মনে হয় আমার খুব কান্না আসে ওরই দেখলে। তো আজকে আমি যখন এই যে কাজ করছিলাম, আজকে অনেক বেশি জ্বালাচ্ছিল, কারণ ওর যেহেতু শরীরটা অসুস্থ, যার কারণে শরীর সুস্থ থাকলে আনাজ বেশি একটা জ্বালাতন করে না, পেট ভরা থাকলে শুধু খায় আর খেলা করে। তো এখন তেমন একটা কিছু খাচ্ছেও না, আমার খুব জ্বালাতন করছে। তো এখানে দেখেন 3টে মুরগির ডিম ছিল আর একটা হাঁসের ডিম নিয়ে আসলাম ফ্রিজ থেকে, নিয়ে এসে তারপরে এই যে সেদ্ধ করতে বসালাম। তারপরে এই যে দেখেন ডিম সেদ্ধ হচ্ছে চুলায়, আর এদিকে আমি এই যে এক এক করে পরোটাগুলো সব বানিয়ে নিয়েছি। তো এখন পরোটাগুলো এই যে তাওয়ায় দিয়ে দিলাম, হালকা করে একটু একটু করে তেল দিয়ে পরোটাগুলো সেঁকে নেব। তো যাই হোক, এই যে দেখেন এপিট ওপিট করে পরোটা খুব সুন্দর করে সেঁকে নিচ্ছি। আর আজকে পরোটার লেয়ারের ভিতরে পরোটার যখন ভাজ করি, সেই ভাজের ভিতরে আটা দিয়ে দিয়েছি ছিটিয়ে, মানে শুকনো আটা ছিটিয়ে দিয়েছি, যার কারণে খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, এরই মধ্যে দেখেন আমরা কিন্তু পরোটা অনেকগুলাই বানাইছি। তবে আমি, রাফি, আনাস ওই যে ডাল দেখিলেন গরম করিলাম, তো সেই ডাল দিয়ে আমরা খেয়ে ফেলাইছি। তো রাফি রাব্বুর জন্য ডাল নেই, তো কি করব ভাবতে ভাবতে মনে হলো একটা ডিম পোস্ট করে রাখি। তো দেখেন কি সুন্দর করে ডিম পোস্ট করেছি রাফি রাব্বুর জন্য, আর 4টে পরোটা রাখলাম। তো এখনো ঘুম থেকে উঠিনি, তো ঘুম থেকে উঠলে ইনশাল্লাহ ওকে দিয়ে দেবো নাস্তাটা। তারপরে যে দেখেন বেশ কিছুক্ষণ পর ফিরে আসলাম, রাফি রাব্বু ঘুম থেকে উঠে দেখেন মশারিটা যে তুলবে বান্দা, মশারিটাও তোলে না। এই যে এইভাবে মশারির এক কোনা কিন্তু আমি মাঝখানে একবার খুলে রেখে গেলাম, তো তার পাশে দেখেন শুয়ে শুয়ে ফোন দেখছে। তো মশারিটা যদি খুলতো তাহলে কত, আমরা মেয়েরা কিন্তু বেশি কাজ আশা করি না স্বামীগরের কাছ থেকে, সামান্য ছোট ছোট কাজগুলো করে দিলেই কিন্তু অনেকটা খুশি হয়ে যায় সবাই কিন্তু এটা। তো যাই হোক, আমি আবার মশারি খুলছিলাম, আর তাই বলছিলাম যে এই মশারিটা যদি খুলে রাখতে কতটা খুশি হতাম, যে আমি দেখি কাজ করছি ছেলেটা নিয়ে, সকাল থেকে ভিডিও করছি, কাজ করছি, যে কষ্ট হচ্ছে, এত পরিমাণে জ্বালাচ্ছে। তারপরে কাশির জন্য সারা রাত ঘুমোতে পারি না, আমিও পারি না, আনাসও পারে না। তারপর আর কি করা, তো মশারিটা তুললাম, বিছানাটা গুছালাম, তারপরে এই যে মানে অফিসারের খাতি দিলাম। তো অফিসার এখন খাচ্ছে, আর বসে বসে কত ভালো ভালো গল্প, মুখে হাসি তো ধরে না মজার মজার খাবার দেখলি। আর এদিকে আনাস ওই যে দেখেন সেই কাঁটা চামচ দিয়ে সেই ডিমের পেটের ভিতর থেকে গুলা বের করছে, বলছি খাচ্ছে না, শুধু এরকম করছে। তো যাই হোক, তারপরে আর কি করা, এই তো ফিরে আসলাম আবার অনেকক্ষণ পরে, প্রায় 12টা মতন বাজে। তো এখন আমি আবার ছাগলের খাতি দেব। তো ছাগলের অফ ক্যামেরায় দেখেন খড় মাখাইছি, তো এখন ওই যে আমাদের ঘরের পিছনে ছাগলটা বাঁধা, ওখানে খাতি দিয়ে আসবো। আর রাফি রাব্বু কিন্তু কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে চলে গেছে, এই 12টার দিকে আর কি গেল গাড়ি নিয়ে। তো যাই হোক, এখন আমার অনেক কাজ বাকি আছে, সেগুলো বাড়ির ভিতরে যাব, যে ইনশাল্লাহ করব, তারপরে গোসল করব। আর আমি কিন্তু ঘর থেকে আজকে মানে আমার হাতে একটু সমস্যা হয়েছে, যার কারণে আমি ঘরটা মুছতে পারিনি, শুধু বাথরুমটা আজকে ধুইছি, বেশ 1 সপ্তাহ আগে ধুইলাম, আবার আজকে ধুলাম। তো বাথরুমটা পরিষ্কার করে এসে ভাবলাম যে ঘর মুছবো, কিন্তু আমার হাতের মানে যে কবজিতে কি জানি একটা সমস্যা হয়েছে, জানি না, 2 দিন ধরে প্রচুর ব্যথা, আর মানে কোনো কিছু হাতে নিতে পারছি না। সামান্য যে একটা পানির মগ নেব সেটাও আমি ধরতে পারছি না ডান হাত দিয়ে, তো যার কারণে ঘরটার মুছতে পারলাম না। তো এই যে দেখেন উঠানটা এত ময়লা যে ঝাড় না দিলে হচ্ছে না, কিন্তু আমি হাতের ব্যথার জন্য ঝাড় দিতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিল। শীতকালটাই এলে আমার যে এত কষ্ট হয়, যদিও বা গরমকালে ব্যথা বিষ এগুলো একটু কম থাকে, কিন্তু শীতকাল এলেই বেশি ব্যথা বিষ বাড়ে। সেই মানে কি বলবো, 60 বছরের উপরে সেই তা মানে বয়স যাদের, তাদেরও মনে হয় শরীরে এত রোগ নাই, আমার যে মানে শরীরে যে অবস্থা, মানে ব্যথা বিষ জ্বালা যন্ত্রণায় আমার মানে সারাদিন যাই হোক
যেভাবেই হোক কাজ করি, কিন্তু সন্ধ্যা হলে কাতরাতে কাতরাতে মনে করেন রাত কাটাই। তো দেখেন উঠানটা আমি এই যে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এখানে রাফির আব্বু গতকালকে আগুন ধরাইলো রাতের বেলা মুরগির ঘর বানানোর সময়। তো দেখেন এখন হচ্ছে দুপুর 2:15 বাজে। তো আমি এই যে সেই সকালে 4টা ডিম সেদ্ধ করিলাম, মনে করলাম রাত্রি কি দুপুরই রান্না করবানে, সেদ্ধ ডিম যেহেতু কেউ ছিল না। তো এখানে আর রাফি পাঠাইছি দোকানে, দোকান বন্ধ, চালও নিয়ে আসতে পারলাম না, মুরগির খাবারও নিয়ে আসতে পারলাম না, ছাগলের খাবারও নিয়ে আসতে পারলাম না। মানে নিজেদেরও খাবার নেই, ছাগলেরও নেই, মুরগিরও নেই। রাফির আব্বু তো গাড়ি নিয়ে চলে গেছে। এখন কি খাবো, রাফি যাবে এখন প্রাইভেট পড়তে। তো এই যে দেখেন এখন আমি ডিম 4টা ছুলে নিয়ে আসলাম। বিসমিল্লাহ। এই এখন ডিম খাইয়ে রাফির পাঠাবো প্রাইভেট পড়তে, তারপরে 3টার সময় দোকান খুলবে না, 3টার সময় আমি যাবো। না বড়টাও খেয়ে না? আচ্ছা খাও বাবা, খাও। বিসমিল্লাহ বলেছো? বিসমিল্লাহ। তো ধানও মাড়াই করতে পারছি না, আজকে মনে হয় মাড়াই করবো। আজকে আমাদের পাশের বাড়ির ওরা মাড়াই করছে, ওদের মাড়াই করা হলি তারপরে ওদের কাছ থেকে মেশিন নেব, মেশিন নিয়ে তারপরে আমরা মাড়াই করবো। খাও খাও, কাটে দেবো, কামড়াই খালি খাও। ওদের হ্যাঁ, এটা দেশি হাঁস আর দেশি মুরগি দুটোই আছে। না খাবা? দাও ভাইয়ার একটা দাও। হ্যাঁ না খাও। তো যাই হোক, ধানগুলো মাড়াই করতে পারলি তারপরে ধান ভিজাতে হবে, সেদ্ধ করে শুকাতে শুকাতে আরো 1 সপ্তাহ, বেশি 10 দিন। তো এতদিন বলেন চাল না কিনলে হয়। রাফির আব্বু বলছে চাল কেনার দরকার নেই, মানে দরকার নেই একেবারে তাও করছে না, আবার কোনো কথাও বলছে না। এদিকে আশেপাশের মানুষের বাড়িতে মনে করলাম নিয়ে আসবো, যে কয়দিন আর চাল কেনবো না। আশেপাশের মানুষের বাড়িও কারোর বাড়ি পাওয়া যাচ্ছে না। মানুষ এত হিংসা হয়ে গেছে দুনিয়ায় এখানে। আগের কালে সময় দেখতাম আমার দাদিঘরের বাড়িতে কত মানুষ চাল নিয়ে যেত, আমার দাদিঘরে কত ধান হইতো, 100-200 মন করে ধান হইতো। না বাবা পানি খাও। সারা গ্রামের অর্ধেক মানুষ মানে আমার দাদির কাছ থেকে চাল কজ্জ করে নিয়ে যেত, আবার ধান উঠলি দিয়ে দিত। এখনকার মানুষ হয়ে গেছে প্রচুর হিংসা। না বাবু খাও। ঘরের মেঝে যে রাফিরা রানাসের বসাবো, ঠান্ডায় বসাতে পারছি না, বিছনার পরে খাওয়াতে গেছে। একটা পাটি কিনবো, পাতির পাটি কেনে আমাদের এদিকে। খাও আবু, ডিম খাও শোনা। কেন খাবা না? খাও মানি খাও আব্বা। আর কোনো এইটুক খাও, এইটুক খাও, আমি এইটুক। কুসুম না খাও, সাদা অংশই খাও থালি। ঠিক আছে, ডান হাত দিয়ে খাও, বাম হাত চলে কেন তো তোমার? তো ঠিক আছে, এদের খাওয়াইয়ে নিয়ে আমি খাও। আমি কুসুম খাবার না, তোমরা সব সাদা অংশ খাও, কুসুম খাতে চাই না কেউ। খাও। আর বিকাল বেলা চাল নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে ভাত তরকারি রান্না করব। একবারে বেশি করে আজকে চাল নিয়ে আসবো, আর রাফির আব্বুর কথা শুনবো না। দেখেন এখন বিকাল 3:30 বাজে। টাকা নিয়ে আর প্যাকেট নিয়ে চাল কিনতে গেছি দোকানে, সে দোকান বন্ধ। আবার সে দোকানওয়ালার বাড়ি গেছি, বাড়ির গেট গুতাইয়ে দোকানওয়ালা গেটই খোলে না। ঘুমাচ্ছে কি তার ঠিক নেই। ব্যর্থ হয়ে বাড়ি চলে আসলাম। হাত পায়ে আর বল পাচ্ছি না, হেঁটে যে দোকানে যাব। পানি খা বাবু? আচ্ছা দিচ্ছি শোনা, হাত পায়ে আর বল নেই। তো ঠিক আছে, ফোনটা আমি চার্জে বসানো রয়েছে, চার্জ দিয়ে থিয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছি প্যাকেট নিয়ে, টাকা নিয়ে চাল নিয়ে আসবো। তো দেখেন এখন হচ্ছে বিকাল 5টা বাজে প্রায়। ওই দেখেন আমার আনাজ ঘুমিয়ে গেছে। আবার দোকান খুলিনি বাবা, এই চাল উড়ে সাথে দাদির কাছ থেকে কজ্জ করে নিয়ে আসলাম। তো দেখেন সে দোকান তো খুলিনি, কি করব। এই দেখেন সে টাকা নিয়ে প্যাকেট নিয়ে ঘুরে ঘুরে দোকান নাকি আজকে খুলবে না। ছাগলের কি খাতি দেব, মুরগির কি খাতি দেবে, তা তো আর কজ্জ পাওয়া যায় না। এই দেখেন এই 1 কেজি চাল আমি আমার এক ফুপু শাশুড়ির কাছ থেকে কজ্জ করে নিয়ে আসলাম। তো যাই হোক,
1 কেজি চাল কষ্ট করে নিয়ে আসলাম, তো এখন অর্ধেক রান্না করবো আর অর্ধেক থিয়ে দেবো, কালকে রান্না করব। আর দোকান খুললে ইনশাল্লাহ বেশি করে চাল কিনে নিয়ে আসবো। এইভাবে আর কষ্ট করা যায় না, হাত পা আমার অবাসিয়ে যাচ্ছে খিদে। তো ঝটপট ভাতটুক রাইস কুকারে বসাইয়ে দেব, দিয়ে তরকারি রান্না করব। পাতাকপি আছে, সয়াবিন দিয়ে ভাজি করব। আবু ও রান্নাঘরে নিয়ে যাই। আচ্ছা খোলো বাজান, মানে তোর কাকুর দোকান বলে খুলবে না নে, হয় কুটুম বাড়ি গেছে বলে, মানে আমার এটা খুলবে না বলে আজকে। তো ঠিক আছে, আমি ঝটপট এই পাতাকপি ভাজি করব। আর এদিকে হচ্ছে রাত্রি যা রান্না করি করবানে পরে, এখন আপাতত পাতাকপি ভাজি করে ভাত রান্না করে আমরা খাইয়ে যান বাসাই। আর টাকাটা এই জায়গায় রেখে দিই, সকালবেলা নিয়ে আসবো না। তো দেখেন, একেতে সন্ধ্যা লেগে যাচ্ছে, একেতে সারাদিন খাওয়া না, তারপরে আনাজ ঘুমাচ্ছে। কাশির জন্য তো ঘুমাতেই পারছে না, কখন উঠে পড়বে না তার ঠিক নেই, বারবার কাশছে আর খালি উঠে টানছে। তো আমি মনে করলাম তাড়াতাড়ি রান্না করব। সয়াবিনগুলো সেদ্ধ করেছি আর গ্যাস চলে গেছে। তো এখন এই যে লাকড়ি চুলোই আসলাম, সন্ধ্যা লেগে যাবে না এখনই, বেশি সময় নেই, সন্ধ্যা লাগবে। এই যাবা এই যে অবস্থা, আল্লাহ যেদিন মানে সমস্যা বিপদ দেয় সেদিন 4 দিক থেকে দেয়। মনে করলাম তাড়াহুড়ে তো বেলা রান্না করা হয়ে যেত গ্যাসের চুলা হলে। তো ঠিক আছে, আমি ঝটপট দেখেন তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এই যে মানে চুলোর পারে কড়াই দিয়ে মাত্র তেল দিয়েছি আর গ্যাস চলে গেল। তো আমি ঝটপট এটা ভাজি করে ঘরে যাব ইনশাল্লাহ, তখন ক্যামেরা অন করব। আচ্ছা কখনে আসছি না, এত বেলা কি করেছো? ওইটাই খাও, একটাই খাও। এই ভাইয়ের কাছে বাইরে আয়, আমি রান্না করছি। এই যে দেখেন কি সুন্দর যে হয়েছে ভাজিটা, মাশাআল্লাহ এত সুন্দর। তো ভাজিটা ঢেকে রাখলাম, আর এদিকে দেখেন আনাজ ঘুমিতে ওইটা কানছে, আম্মু আসছে না, আম্মু আসছে না, আম্মু আসছে না। আবু চলো ভাত খাই গে, শোনো আমরা সারাদিনে যে ভাত খাইনি, আজকে ভাত খাবা। এই দেখেন ভাত হয়ে গেছে। তো ঠিক আছে, আমরা ভাত খেয়ে নিই গে, সন্ধ্যার মাগরিবের আজানের পরে যে ভাত খাবো। ভাত খাবা, দুধ খাবা, দেখেন কচ্ছে দুধ খাবো, দুধ খাবো। আচ্ছা দিচ্ছে আব্বা, চলো চলো চলো, দেবো দুধ দেবো আমার মনার, এসো দাঁড়াবা। তো দেখেন এই যে ডিম, সেই ডিমের কুসুম ছিল, তাই পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ আর সরিষার তেল দিয়ে ভর্তা মাখালাম। তো ডিম ভর্তা দিয়ে খাবার, এটা দিয়ে আনাজের খাবো। রাফি খেলা করতে গেছে, বিসমিল্লাহ, খেলা করে আসলি তারপরে খাওয়াবো ওর। মনে হচ্ছে ভাত, এই ভাত মনে হচ্ছে সব খেয়ে ফেলতে পারবানি। তো দেখেন ঘোর অন্ধকার, এখন অনেক রাত, এশার আজান দিয়েছে প্রায় আরো 1 ঘন্টা আগে। তো এত রাতে আমি বসে বসে দেখেন উঠোনের মাঝখানে টমেটো রান্না করছি, পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি। আর গ্যাস তো শেষ হয়ে গেল, যার কারণে এই যে চুলায় বসেই রান্না করছি। চারদিকে ঝিঝি পোকার ডাক আর শিয়ালের ডাক তো আছে, ওই যে বাড়িঝাড়ের ভিতরে এসে শিয়াল ডাকছে। তো দেখেন আনাজ আমার কলের ভিতরে,
এই যে রাফি এখানে বসে রয়েছে, আমি যে রান্না করছি। তো প্রায় হয়ে গেছে, রান্নাঘর থেকে সব জিনিসপত্র এনে এখানে একবারে মাখিয়ে বসাই দিয়েছি, দিয়ে এই যে জাল দিচ্ছি এখানে। তো ইনশাল্লাহ ঝোলটা কমে গেলেই ঘরে নিয়ে যাব তরকারিটা। তো যাই হোক, আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদের কাছ থেকে আমার ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আর বেশি লম্বা করব না, অনেক বড় লম্বা ভিডিও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার আগামীকাল ভিডিওতে দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।